বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব ফরাসি দার্শনিক ও সাহিত্যিক জা পল সার্ত্রর গল্প দ্য ওয়াল, বাংলায় দেওয়াল। একটা বড় সাদা ঘরে ওরা আমাদের টেনে ঢুকিয়ে দিল। চোখ দুটো পিটপিট করছে, আলোটা চোখে লাগছে। তারপর একটা টেবিলের ওপাশে 4 জন, কাগজপত্রে চোখ। পিছনে আরো একদল বন্দি। ওদের কাছে পৌঁছতে পুরো ঘরটা পেরিয়ে যেতে হলো। অনেকেই আমার চেনা, অনেককে যাদের অচেনা মনে হয় তারা বিদেশি। আমার সামনে যে দুজন, তাদের লাল চুল, গোল মাথা, একই রকম দেখতে। ওরা মনে হয় ফরাসি। ওদের মধ্যে ছোট জন ঘাবড়ে প্যান্টটা বারবার কোমরে টেনে তুলছে। পাক্কা 3 ঘন্টা এভাবেই চলল। এলোমেলো লাগছে, মনে হচ্ছে মাথাটা ফাঁকা। একমাত্র ঘরের তাপটাই যা একটু আরাম দিচ্ছিল। আগের 24 ঘন্টা তো ঠক ঠক করে কাঁপতে হয়েছে। কয়েদিদের এক এক করে টেবিলের সামনে আনা হচ্ছে। ওপাশে 4 জন, তাদের নাম, কি করেন, এসব প্রশ্নই করে যাচ্ছে, হয়তো 1-8 বার। অন্তর্ঘাতের ব্যাপারে কিছু জানেন? 9 তারিখ সকালে কোথায় ছিলেন, কি করছিলেন, এইসব। ওদের দেখে মনে হয় না উত্তরটা শুনছে। কিছুক্ষণ চুপ, তারপর কাগজের ওপর কিছু লেখালেখি। টমকে জিজ্ঞেস করেছিল ইন্টারন্যাশনাল ব্রিগেডে ও ছিল কিনা। টম মিথ্যে বলবে কি করে? ওর কোটের পকেট থেকে যে কাগজপত্র পাওয়া গেছে। আবার জুয়ানকে কিছু জিজ্ঞেসই করেনি, শুধু নামটা বলার পর অনেকক্ষণ ধরে কিছু যেন লিখে যাচ্ছিল। আমার ভাই হোসে অ্যানার্কিস্ট, জুয়ান বলল। আর এও জানেন ও এখানে নেই। আমি কোনো দল করি না, রাজনীতি বুঝি না। ওরা চুপ। জোয়ান বলেই যাচ্ছে, আমি কিছু করিনি, আর কারুর দায় আমি নিতে পারবো না। ওর ঠোঁট কাঁপছে। শান্তি এসে ওকে নিয়ে গেল। এবার আমার পালা। আপনার নাম তো পাবলো ইবিয়েতা? হ্যাঁ। একজন কাগজপত্রের দিকে তাকিয়ে বলল, রামগ্রি কোথায়? জানি না। আপনি ওকে 6 থেকে 19 তারিখ অবধি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন? না। ওরা কিছুক্ষণ যা লেখা লিখে গেল। তারপর শান্তি এসে আমায় নিয়ে চলে গেল। করিডোরে টম আর জুয়ান, দুজন শান্তি ওদের নিয়ে দাঁড়িয়ে। আমরা এবার হাঁটতে শুরু করলাম। টম একজন শান্তিকে বলল, এবার কি হবে? কি জানতে চান আপনারা? শান্তিটি বলল। না মানে, আমাদের কি জিজ্ঞাসাবাদ করা হলো নাকি বিচার? বিচার করা হলো, শান্তিটি উত্তর দিল। ও বেশ, এরপরে আমাদের নিয়ে কি করা হবে? সেলে নিয়ে গিয়ে আপনাদের সাজা ঘোষণা করা হবে, শান্তির সংক্ষিপ্ত উত্তর। সেল বলতে হাসপাতালের কারাকক্ষ। প্রচন্ড ঠান্ডা, লাশ কাটা ঘর, সারা রাত কাঁপুনি। দিনেতেও এক। গত 5 দিন একটা গুমফার কুঠুরিতে কাটিয়েছি। আরো অনেক বন্দি ছিল, যেমন তেমন ভাবে রাখা হয়েছিল। ওখানে শীতটা কম থাকলেও কেমন গা ছমছম করত, বিরক্তিকর। জোয়ান ছিল, কিন্তু ও কম কথা বলে। বাচ্চা ছেলে, এত ভয় পেয়েছিল যে কথাই বলতে পারছিল না। টম বকবক করত, ভালো কথা কইতে পারত, স্প্যানিশটাও জানত। একটা বেঞ্চ, 4টে মাদুর। অনেকক্ষণ চুপচাপ থাকার পর টম বলল, আমরা শেষ হয়ে গেলাম। তাই মনে হয়, তবে ও তো বাচ্চা, ওকে কিছু করবে না, আমি বললাম। ওর বিরুদ্ধে বলার কিছু নেই, ওর দাদা উগ্রপন্থী দলের, ব্যাস এইটুকু। জুয়ানের দিকে তাকালাম। ও বোধহয় কথাগুলো শোনেনি। টম বলে যাচ্ছিল, তুমি জানো ওরা সারাগোসায় কি করেছে? রাস্তার ওপর লোকেদের শুইয়ে ট্রাক চালিয়ে দিয়েছে। মরক্কোর একজন লোক বলছিল, গোলাগুলি খরচা করতে হলো না। তারপর অফিসার এসে সব দেখে যায়, পকেটে হাত ঢুকিয়ে সিগারেট ফোঁকে। ছেলেগুলো সব মরে যায় ভেবেছ? না, রাস্তার ওপর আর্তনাদ করে ঘন্টা ধরে। আমার মনে হয় না এখানে ওরা এটা করবে, যদি না সত্যি গোলাগুলি কম থাকে, আমি বললাম। ছাদের ওপর 4টে খোপ দিয়ে দিনের আলো এসে পড়ল। খোপগুলো দিয়ে সেলারে কয়লা ঢোকে, তলায় কয়লার গুঁড়ি। হাসপাতালের তাপ যন্ত্রটা চালানোর জন্য কয়লার স্তূপ, কারণ এখন কোনো রুগী নেই যে। কয়লাগুলি কখনো কখনো বৃষ্টির জলে ভিজেও যায়। টমের কাঁপুনি ধরেছে। বাবা গো, মরে যাব।
এই বলে উঠে হাত পা ছুটতে লাগলো। জামাটা বুকের কাছে উঠে যাচ্ছে, সাদা লোমশ বুক, শুয়ে আবার সাইকেল চালানোর মতো করে ব্যায়াম, পায়ের পুরুষ্টগোছ, গায়ে চর্বিও আছে বেশ। ভাবছিলাম আরেকটু পরেই একটা বুলেট কেমন ভাবে গেঁথে যাবে চর্বির ভিতরে, শরীরের ভেতরে, মাখনে ছুরির মতো মসৃণ সহজ। ও রোগা হলে এমন ভাবনাটা হয়তো আসতো না। আমার অবস্থা অতটা কাহিল না হলেও হাতে পায়ে ঠান্ডায় সার পাচ্ছিলাম না। কিছু একটা গায়ে নেই ভেবে এদিক ওদিক কোটটা খুঁজলাম। হঠাৎ মনে হলো ওরা তো কোটটা দেয়নি, শুধু জামা আর ক্যানভাসের প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে, গরমের দিনে হাসপাতালের রোগীরা যেমন পরে। এবার টম হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বসল। গা গরম হলো? না, হাঁপ ধরে গেছে। 8টা নাগাদ সন্ধে মেজর এলেন, হাতে একতারা কাগজ। শান্তিকে জিজ্ঞেস করলেন, এই 3 জনের নাম কি? স্টেইনবক, ইবিয়েতা আর মিরবাল, শান্তি বলল। মেজর চশমাটা পরে লিস্টটা মেলাতে লাগলেন। স্টেইনবক, ও তুমি, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কাল সকালেই গুলি করা হবে। আর একবার তাকিয়ে বললেন, বাদবাকি 2 জনেরও তাই। আমি না, আমি না, জোয়ান আর্তনাদ করে উঠল। মেজর ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, তোমার নাম কি? জোয়ান মিরবাল। তোমার নাম এখানে আছে। আমি কিছু করিনি। মেজর কাঁধ ঝাঁকিয়ে আমাদের দিকে তাকালেন। তুমি কি একজন বাস্ক? এখানে বাস্ক উপজাতির তো কেউ নেই। মনে হলো মেজর রেগে গেছেন। এরা যে বলল 3 জন বাস্ক উপজাতির লোক এখানে আছে। যাকে, সময় নেই, একজন বেলজিয়াম ডাক্তার আসছেন, সারা রাত এখানে থাকবে। মিলিটারি স্যালুট দিয়ে মেজর চলে গেলেন। কি বলেছিলাম? টম বলল। ঠিক, বাচ্চাটার জন্য খারাপ লাগছে, যদিও বললাম, কিন্তু বাস্তবে ওকে আমার ভালো লাগছিল না। মুখটা শুকিয়ে কাঠ, ভয় আতঙ্কে জড়সড় হয়ে আছে। 3 দিন আগেও কেমন চটপটে লাগছিল, এখন যেন বুড়িয়ে গেছে, আর হয়তো কখনো ঠিকঠাক বেড়ে উঠতে পারবে না। ছাড়া পেলেও না। করুণা হয়, কিন্তু করুণা করতে আমার খারাপ লাগে, ভয় হয়। ও কিন্তু চুপচাপ ফ্যাকাশে হয়ে বসে আছে। টম ভালো মানুষ, ওর হাতটা একবার ধরার চেষ্টা করলো, কিন্তু বাচ্চাটা হাত ছাড়িয়ে মুখটা কেমন যেন করলো। ওকে একা থাকতে দাও, দেখছো না কেঁদে চোখ মুখ ফুলে গেছে। টম কথাটা শুনল। ও হয়তো ভেবেছিল ওকে সান্ত্বনা দিয়ে নিজের মৃত্যু চিন্তাটা এড়িয়ে যাওয়া যাবে। আমার বিচ্ছিরি লাগছিল। এর আগে মৃত্যু নিয়ে কোনো দিন ভাবিনি, ভাবার প্রয়োজন হয়নি, কারণ ছিল না কোনো। কিন্তু এখন কারণটা চলে এসেছে, তাই ভাবতে হচ্ছে। কি বিচ্ছিরি। টম আবার শুরু করলো, কটাকে শুইয়েছ? আমি কোনো উত্তর দিলাম না। ও তবুও বলেই চলল, আগস্টের শুরু থেকে 6টাকে শুইয়েছি। ও পরিবেশটা বুঝতে পারছে না, বোঝানোও যাচ্ছে না। আমি তখন ভাবছি কতটা কষ্ট হয়। জ্বলন্ত শিলার মতো বুলেটটা শরীরে ঢুকে গেলে কত যন্ত্রণা হয়। এছাড়া আমি বেশ শান্তই আছি। রাতটাতে পড়ে আছে। টম শেষে থামল। আর চোখে দেখি ও কেমন শুকিয়ে গেছে, ফ্যাকাশে। এই শুরু। এখন প্রায় অন্ধকার, শুধু ছাদের ফোকর দিয়ে ছায়ায় পড়ন্ত আলো। একটা তারা দেখা যাচ্ছে। রাতটা বেশ জমাট শীতল হবে বলেই জানান দিচ্ছে। দরজা খুলে 2 জন শান্তি ঢুকলো। পিছনে আরো একজন লাল চুলো, তামাটে ইউনিফর্ম পরা, আমাকে স্যালুট করে বলল, আমি ডাক্তার, আমাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে। তার কণ্ঠস্বরে ভিন্নতর অন্তরঙ্গতার প্রকাশ। আপনাকে এখানে কেন পাঠানো হলো? আমি জানতে চাইলাম। যাতে করে শেষ সময়টুকু আপনারা শারীরিকভাবে নির্বিঘ্নে কাটাতে পারেন, উনি বললেন। হাসপাতালে তো আরো অনেকে আছে, আমাদের কাছে পাঠানো কেন? আমাকে এখানেই আসতে বলা হয়েছে। সিগারেট খাবেন? আমার কাছে আছে। অনির্দিষ্ট দৃষ্টিপাতের সঙ্গে তিনি কথাগুলো বললেন। উনি সিগারেট বাড়িয়ে দিলেও আমরা নিলাম না। ওর চোখের দিকে সোজা তাকিয়ে বললাম, আপনি এখানে আমাদের ক্ষমা করতে আসেননি। তাছাড়া আপনাকে কয়েকদিন আগে আমি ফ্যাসিস্টদের ব্যারাকে দেখেছিলাম। আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো এই ডাক্তারের সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। কাজ ঝাঁকিয়ে অন্যদিকে চেয়ে রইলাম। ভদ্রলোক আমায় উৎসুক চোখ দিয়ে তখনও লক্ষ্য করে যাচ্ছেন। শান্তি 2 জন মাদুরের ওপর বসে, লম্বা ঠ্যাঙ্গা পেদ্রো আঙুল মটকাচ্ছে, আর একজন মাথাটা সজোরে নাড়িয়ে যাচ্ছে যাতে ঘুম না আসে। আপনার আগুনের দরকার? হঠাৎ পেদ্রো ডাক্তারকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর।
লোকটার দৃষ্টিতে কল্পনার অভাব ছাড়া আর কোনো খামতি নেই। পেদ্রো উঠে গিয়ে বেঞ্চের ওপর রাখা আলোটা নিয়ে এলো। ঘরের ছাদে তাতেই গোলমতো একটা আলোর বৃত্ত তৈরি হলো। আমি ওতেই হাঁ করে চেয়ে রইলাম। তারপর আলোর বৃত্তটা সরে গেলে মনে হলো যেন পাথরের একটা বিশাল চাই আমার বুকের ওপর চেপে বসলো। কোনো মৃত্যু চিন্তা না, অজানা অনামি কোনো ভয়। মাথাটা এখন বড্ড যন্ত্রণা করছে। গা ঝাড়া দিয়ে বন্ধুদের দিকে তাকালাম। টম হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে, মোটা নাকটা শুধু বেরিয়ে আছে। বেচারা জোয়ান, মুখটা হা করা, নাকের পাটা কাঁপছে। ডাক্তার ওর কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাতটা রাখলেন। সান্ত্বনা দিতে চাইলেও ওর চোখ দুটো শীতল, কোনো অভিব্যক্তি নেই। কয়েক মিনিট, তারপর হাতটা সরিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর পকেট থেকে একটা নোটবই বের করে কিছু একটা লিখলেন। শালা, আসুক আমার কাছে, মুখ ফাটিয়ে দেব, মনে মনে বললাম। ও এলো না, শুধু আমার উপর নজরটা রেখে গেল। উদ্দেশ্যহীনভাবে বলল, এখানে ঠান্ডা লাগছে না? ওকে শীতল নীল দেখাচ্ছিল। আমার ঠান্ডা লাগছে না, বললাম। আমার দিকে ওর কঠিন দৃষ্টি তখনও নিবদ্ধ। সহসা হাতটা মুখের কাছে উঠে এলো। ঘামে ভিজে গেছে। এই মাঘ শীতে ঠান্ডা ঘরে আমি দরদর করে ঘামছি। মাথার চুলে এলোমেলো হাত চালাচ্ছি। ঘামে চটচটে জামাটা গায়ে এঁটে গেছে। এতক্ষণ খেয়াল হয়নি, কেন বুঝতে পারলাম। বেটা বেলজিয়ান ডাক্তার হয়তো ভাবছে আমি ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি। তাই বোধহয় ও আরো সুন্দরভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। উঠে মনে হচ্ছিল ঘুষিটা চালিয়ে দিই, কিন্তু ভাবনাটা বদলে বেঞ্চে উদাসীনভাবে বসে থাকলাম। রুমাল বের করে মুখ ঘাড় মুছতে শুরু করলাম, কারণ ঘেমে নিয়ে বিচ্ছিরি লাগছিল। রুমালটা ভিজে সপসপে, আর কি মুছবো। আমায় উড়ু পাছা সব ভিজে একাকার। ভেজা প্যান্টটা বেঞ্চিতে সেঁটে গেছে। হঠাৎ জোয়ান বলে উঠল, আপনি ডাক্তার? হ্যাঁ, বেলজিয়ানের উত্তর। খুব লাগে না, অনেকক্ষণ ধরে? কখনো। ও না। বেলজিয়ানের কণ্ঠে যেন পিতৃস্নেহ ঝরে পড়ে। কিন্তু আমি শুনেছি কখনো কখনো দুবারও গুলি করা হয়। কখনো কখনো, যদি না প্রথমটা মোক্ষম জায়গায় লাগে। তাহলে তো আবার গুলি ভরতে হয়, সময় তো লাগে, তাই না? জোয়ান বলেই যাচ্ছে। ও মৃত্যু ভয় নয়, মৃত্যু যন্ত্রণার ভয়ে আচ্ছন্ন হয়ে আছে। ওর বয়সে এটাই হয়তো স্বাভাবিক। উঠে দাঁড়িয়ে কয়লার স্তূপের কাছে এলাম। টম আমার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে। আমার জুতোর আওয়াজের জন্যই হয়তো। ওর মতো আমার মুখও কি বিবর্ণ দেখাচ্ছে? ওকেও তো ঘামতে দেখছি। আকাশটা চমৎকার, নীলেট অন্ধকার, একটুও আলো চুইয়ে পড়ছে না। এর আগে গুমফার কুঠুরি দিয়ে যে আকাশটা দেখেছিলাম, তার রূপ বদলে বদলে যায়, আর প্রতিটা বদলের সঙ্গে স্মৃতির এক একটা ঝাঁপি খুলে যায়। সকালে যখন আকাশটা হালকা নীল, অতলান্তিক সমুদ্র সৈকতের কথা মনে পড়ে। দুপুরে সূর্য দেখা গেলে মনে পড়ে যায় সেভিলের পানশালার কথা, যেখানে ম্যানজানিলা শেরি টেনেছিলাম, সঙ্গে অলিভ আর সামুদ্রিক কুচো মাছ। বিকেলে আবছা ছায়া স্মৃতিতে ভেসে আসে ছায়ায় ঘেরা গাছের সরণি। এজন্য এক টুকরো আকাশের আবহে প্রকাণ্ড দর্পণ। কিন্তু এখন আকাশটাকে দেখে কিছু মনে পড়ছে না। আবার এসে টমের পাশে বসলাম। অনেকক্ষণ দীর্ঘ নীরবতা। টম নিচু গলায় শুরু করলো, ওকে কথা বলতেই হবে, না বললে নিজের কাছেই যে নিজে অচেনা হয়ে যাবে। মনে হলো আমাকে বলছে, কিন্তু আমার দিকে তো তাকিয়ে নেই, পাছে আমার ঘামে ভেজা মুখের ছবিতে ও নিজের প্রতিচ্ছবিটা দেখতে না পায়। অদৃশ্য আয়নায় ভেসে ওঠা অবিকল কোনো অবয়ব। ও বেলজিয়ানটার দিকে তাকিয়ে। কিছু বোঝা যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না, ও বলল। আমিও ওর মতো চিকন গলায় জবাব দিলাম, কেন, কি বুঝতে পারছো না? আমাদের কি হবে সেটা? টমের গায়ে অদ্ভুত কোনো গন্ধ। অন্য সব অনুভূতির অতীতে গন্ধটাই শুধু পাচ্ছি। একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে। ওরা আমাদের বাইরে চত্বরে নিয়ে দাঁড় করাবে, তারপর ওরা মুখোমুখি দাঁড়াবে। ওদের কজন থাকবে? জানি না, 5 জন হতে পারে, 8 জনও হতে পারে, তার বেশি না। বেশ, তাহলে 8 জন। কে একজন চেঁচিয়ে বলবে, তাক করো। তারপর 8টা রাইফেল, দেয়ালে পিঠ ঠেকে যাবে। দেয়ালটা কিন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকবে, দুঃস্বপ্নের মতো। দেখেছো সব কেমন পরিষ্কার দেখতে পাচ্ছি? ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম, আমিও দেখতে পাচ্ছি। ভীষণ যন্ত্রণা হবে, নারকীয় যন্ত্রণা। ওরা আমাদের চোখ মুখ লক্ষ্য করে গুলি চালাবে, এমনভাবে যাতে আর চেনা না যায়। আমি ওই ক্ষতদেহটাকেও দেখতে পাচ্ছি। মাথায় ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। সত্যি যন্ত্রণা না,
কাল সকালে যেটা হবে। তারপর বুঝলাম ও কি বলতে চাইছে, তবুও কোনো উত্তর দিলাম না। আমার শরীরের অজস্র ক্ষতের যন্ত্রণা, কিন্তু এখন পাত্তা দিচ্ছি না। ও বকবক করেই যাচ্ছে নিজের মনে, আর ওই বেলজিয়ানটার দিকে একদৃষ্টে তাকিয়ে। বেলজিয়ানটা বোধ করি কথাগুলো শুনছে না। ওর এসব কথায় কোনো কাজও নেই। ওর কাজ আমাদের শরীরগুলো শুধু ঠিকঠাক আছে কিনা দেখা। শরীর বেঁচে থাকতেই মৃত্যু যন্ত্রণার উপলব্ধি। দুঃস্বপ্নের মতো আর কোনো ভাবনা যত চেষ্টা করেই ভাবতে চাও না কেন, মাথায় আসে আবার সঙ্গে সঙ্গে চলে যায়। যতবারই ভাবছি এরপর আর কিছু নেই, কিন্তু এরপর ব্যাপারটাই যে কি মাথায় ঢুকছে না। শুধু একটা অসহ্য যন্ত্রণার আগাম অনুভূতি। আবার সেই দৃশ্য, গুলি, বন্দুকের নল থেকে বেরিয়ে আসা এইসব ধোঁয়া। আমার মাথা ঠিক আছে, হ্যাঁ, আমি জোর দিয়ে তোমায় বলছি, কিন্তু তবুও কোথায় কি একটা হয়ে যাচ্ছে। আমি আমার রক্তমাখা সব দেহটা দেখতে পাচ্ছি, সেটা তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমি একাই নিজের চোখে দেখতে পাচ্ছি। এটাই অদ্ভুত। আমি ভাবতে চাই না, তবুও ভাবতে হচ্ছে। আমি কিছু দেখতে চাই না, তবুও দেখতে হচ্ছে। পাবলো, মনের ভেতর পাক খেয়ে যাচ্ছে ভাবনাগুলো, সাপের মতো মসৃণ, নিঃশব্দ। চুপ করো, মনটা শান্ত রাখো, পাদ্রিকে পাঠাতে বলবো? ও কোনো উত্তর দিল না। মনে হলো ও যেন বাথরুমের গন্ধ পাচ্ছে। এমনিতে টমের ওপর আমার যে খুব দরদ তা নয়। এই সময় অন্য কেউ থাকলে হয়তো ভালো হতো, যেমন রামগ্রী। এখন যেমন আমি একা, টম আর জোয়ানের মাঝে থেকেও একা। টম ওর কথাগুলো চিবিয়েই যাচ্ছে, এলোমেলো, বিচ্ছিন্ন ভাবনা তারানা তারানা থেকেই হয়তো। প্রোস্টেট রোগীর মতো বাথরুমের গন্ধ শুকিয়েই যাচ্ছে। যদিও ওর কথার সঙ্গে আমি একমত। সত্যি, মৃত্যুটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এই যে মরব, এর মধ্যে কোনটা স্বাভাবিক? যদিও জানি টমের মতো আমিও বিনিদ্র রজনী কাটিয়ে দেব শুধু চিন্তায়। অহেতুক, অর্থহীন, তবুও বাধ্য আমরা। ওর দিকে আর চোখে একবার তাকাতেই এই প্রথম ওকে যেন এক মৃতদেহের মতো মনে হলো। এবার আমি একটু ধাক্কা খেলাম। গত 24 ঘন্টায় ওর সঙ্গে আছি, আর সব সময় ভেবে এসেছি আমি ওর মতো নই। কিন্তু এখন মনে হলো আমি যেন হুবহু ওরই মতো, যেন দুই যমজ ভাই, একই রকম মৃত্যু ভয়ের মুখোশ আঁটা। কারণটা সহজ, দুজনেই যে একসঙ্গে মারা যাব। পাবলো, সত্যি কি মনে হয় সবকিছু একদিন শেষ হয়ে যায়? আমি ওর কাছ থেকে সরে এসে বললাম, প্যান্টের দিকে দেখো। তার দু পায়ের মাঝে ভেজা একটা দাগ, প্যান্ট থেকে টুপ টুপ করে ঝরছে জল। কি? ভয়ের তো স্বরেও জিজ্ঞেস করলো। প্যান্টে পেচ্ছাপ করে দিয়েছ? আমি বললাম, না না, আমি করিনি, আমার পেচ্ছাপ পাইনি। ও রেগে মেগে বলে উঠল। বেলজিয়ানটি এবার আমাদের কাছে এগিয়ে এলো। অসুস্থ লাগছে? টম চুপ। বেলজিয়ানটির ওর দিকে তাকিয়ে আর কিছু বলল না। কি করে হলো আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন, আমি ভয় পাইনি। বেলজিয়ানটা তখনও নিরুত্তর। টম ঘরের এক কোণে উঠে গিয়ে পেচ্ছাপ করে এলো, তারপর চুপ করে বসে পড়ল। বেলজিয়ানটি নোট নিয়েই যাচ্ছে। আমরা তিনজন ওকে দেখছিলাম, ওই একমাত্র জীবন্ত মানুষ বলে। ওর চলাফেরা, কথা বলা, ঠান্ডা লাগা, ওর শরীর, সব জীবন্ত মানুষের মতো। বাকি আমরা তিনজন যেন অন্য অনুভূতির, অন্য কোনো কিছু। আমার প্যান্ট ভিজে যায়নি তো? না, অতটা ভয় পাইনি। বেলজিয়ান ডাক্তার তার দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের শরীরের ভারসাম্য রক্ষা করছে। আগামীকালটা নিয়ে ভাবার ক্ষমতা আছে কেবল তারই, কিন্তু আমরা ফ্যাকাশে ছায়া শুধু। ওর দিকে তাকিয়ে ওর জীবনটাকে শুষে নিতে চাইছি, ভ্যাম্পায়ারের মতো। এবার ও জোয়ানের কাছে গেল, তারপর ওর হাতটা খপাত করে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। জোয়ানও ওর হাতটা শক্ত করে চেপে রইল। কি হবে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ বাদে হঠাৎ জোয়ান ডাক্তারের হাতটা মুখের কাছে এনে কামড়াতে লাগলো। ডাক্তার হাতটা মুহূর্তে ছাড়িয়ে দেয়ালের কাছে ছিটকে গেল। ভয়ের তো চোখে আমাদের দিকে তাকিয়ে যেন অন্যরকম, অন্য গ্রহের মানুষ দেখছে। আমি হাসছি। একজন গার্ড মুহূর্তে সজাগ হয়ে উঠে দাঁড়ালো। আমি একই সঙ্গে উত্তেজিত এবং নিস্পৃহ। সকালে কি হবে মন থেকে যাবতীয় চিন্তা ঝেড়ে ফেলতে চাইছি। মৃত্যু চিন্তা কোনো মানে হয় না, হয় কিছু শব্দ, নয়তো একদম ফাঁকা। কিন্তু যখনই অন্য কিছু ভাবতে চাইছি, বারবার আমাদের দিকে তাক করা বন্দুকের ধাতব নলটাই মগজে ঠেলে ঢুকছে। এভাবেই বারবার ফিরে ফিরে আসা একই দৃশ্য। একটু ঘুমোলে ভালো হতো। আমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে দেয়ালের কাছে। আমি প্রাণ ভিক্ষা চাইছি, ঘুমিয়েই পড়েছি বোধ হয়। চমকে বেলজিয়ানটার দিকে তাকালাম। ও ওর গোফে তা দিয়ে যাচ্ছে, যেন কিছুতেই কিছু যায় আসে না।
48 ঘন্টা টানা জেগে, তবুও ঘুমোতে ইচ্ছে করছে না। কেউ একজন সকালে ঘুম থেকে তুলে নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এভাবে, এত সহজ নিশ্চিন্তে। পশুর মতো মরতে চাই না আমি। আমি পুরোটা বুঝতে চাই। হঠাৎ মনে হলো আমি দুঃস্বপ্ন দেখছি না তো। হেঁটে চলে নিলাম খানিকটা, মাথাটা হালকা করার জন্য অতীত স্মৃতিগুলো মনে করতে চেষ্টা করলাম। ভালো মন্দ মিশিয়ে একঝাঁক স্মৃতির পসরা, অবিরত চেনা অচেনা মুখ, ঘটনার ঘন ঘটা, রক্তমাখা কোনো একটা মুখ, আমার কাকার মুখ, রামগ্রীর মুখ। পুরো জীবনটাই যেন ছবির মতো ভেসে উঠছে। 1926-এ 3 মাস কোনো কাজ নেই, মরে যাবার মতো অবস্থা। গ্রানাডায় 1 রাত বেঞ্চে কাটানো, 3 দিন কোনো খাবার নেই। না, আমি মরতে চাই না। হাসি পেয়ে গেল। কিভাবে পাগলের মতো বাঁচতে চেয়েছি, সুখী হতে চেয়েছি, নারী সঙ্গ চেয়েছি। কেন? আমি স্পেনের মুক্তি চেয়েছি, বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়েছি, মিটিংয়ে বক্তৃতা দিয়েছি, এমনভাবে সবকিছু চেয়েছি যেন এ পৃথিবী অমরাবতী। ঝপ করে সমস্ত জীবনটা একেবারে চোখের সামনে ভেসে উঠল। মনে হলো ধুত্তরি এই জীবন, ফুরিয়ে যায়, কোনো মানে নেই এর। ভালোবাসতে পারছি না। গত রাতে কোমার প্রতি ভালোবাসা, বেঁচে থাকার প্রতি ভালোবাসা এত গভীর হয়ে গেছে যে এখন আর অন্য কিছুকে ভালোবাসা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ওর হিম্মতের জন্য ওকে আমার পছন্দ হয়, তবুও এটুকুর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করব তাও নয়। আমার জীবনের থেকে ওর জীবনের মূল্য আরো বেশি তাও নয়। বস্তুত কোনো জীবনই তো তেমন দামি নয়। ওই তো দেয়ালের পিঠ ঠেকিয়ে যখন গুলি চালানো হবে তখন কে কি। হ্যাঁ, স্পেনের ভবিষ্যতের কারণে ওর জীবন আমার থেকে মূল্যবান বটে, কিন্তু ওসব নিয়ে ভাবতে আমার আর ভালো লাগছে না। চুলোয় যাক স্পেন, তবু আমি মুখ খুলব না। যদিও আমার গোয়ার তুমিটা নিজের কাছেই হাস্যকর ঠেকছে, তবু আমি মনে মনে বলছি না না না। আমার উপর একরোখা ভাবটা চেপে বসেছে। ওরা এসে আবার আমায় নিয়ে গেল। পায়ের উপর দিয়ে একটা ইঁদুর দৌড়ে পালিয়ে গেল। আমার বেশ মজা লাগলো, বলে ফেললাম, ইঁদুরটা দেখেছেন? কোনো জবাব এলো না। লোকটা গম্ভীর, কাজের মানুষ। আমার হাসি পাচ্ছিল, কিন্তু হাসলাম না, কারণ জানি একবার হাসতে শুরু করলে হাসিটা আর থামবে না। লোকটা চওড়া গোঁফ। আমি আবার বললাম, গোঁফটা কেটে ফেলুন, বিচ্ছিরি লাগছে। লোকটা সজোরে একটা লাথি বসিয়ে দিল আমার পিছনে। আমিও চুপ করে গেলাম। তারপর কি ভাবলেন? সেই মোটাসোটা গোলগাল অফিসারটি জিজ্ঞেস করলো। ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন বিরল প্রজাতির কোনো পোকা আমার সামনে বসে। আমি বললাম, আমি জানি ও কোথায়। ও এখন কবরে শুয়ে আছে। ওরা তড়াক করে লাফিয়ে উঠল। চলো, লেফটেন্যান্ট লোপেসকে বলো 15 জন লোক পাঠাতে। আপনি যদি সত্যি বলেন তাহলে আপনাকে ছেড়ে দেয়া হবে, কিন্তু যদি বোকা বানান তাহলে বুঝতেই পারছেন। ওরা দ্রুত বেরিয়ে গেল। আবার আমি একা মনে মনে হাসছি। এবার ওদের কি অবস্থাই না হবে। দিব্যি দেখতে পাচ্ছি ওরা কবরের পাথরগুলো সরাচ্ছে, একটার পর একটা কবর খুঁড়ে দেখছে। ভীষণ মজা লাগছে। 8 ঘন্টা বাদে ছোটখাটো অফিসারটি ফিরে এলো, একা। আর সবাই বোধহয় এখনো কবরখানায়। এবার আমাকে মেরে ফেলা হবে। অফিসার আমার দিকে তাকিয়ে নির্দেশ দিল, ওকে এখান থেকে নিয়ে যাও, আর সবাই যেখানে আছে ওকে সেখানে রাখো, পরে বিচার হবে। তাহলে আমাকে মারা হবে না? এক্ষুনি না, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি তখনও ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। বললাম, কিন্তু কেন? ও কান ঝাঁকিয়ে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। 2 জন সৈনিক এসে আমায় নিয়ে চলে গেল। নিচের চত্বরে প্রায় 100 খানেক বন্দি, মহিলা, বাচ্চা, বৃদ্ধ। আমি চত্বরে হাঁটছি নির্বোধের মতো। দুপুরে ওরা আমাদের খেতে দিল। সন্ধ্যের দিকে আরো 10 জন বন্দিকে ওরা চত্বরে এনে রাখলো। ওদের মধ্যে একজন গার্সিয়া। আমি ওকে চিনি। আরে, আপনি এখনো বেঁচে আছেন? আমি তো ভেবেছিলাম। গার্সিয়া আমায় বলল, এখন ভাবি কতই না হেঁটে ছুটে চলেছি, মেয়েদের সঙ্গে কত হাসি ঠাট্টা, খুনসুটি। যদি জানতাম এভাবেই ঝপ করে শেষ হয়ে যাবে সব, তাহলে বিশ্বাস করুন হাতের কড়ে আঙ্গুলটাও নেড়ে দেখতাম না কোনোদিন। এখন এ জীবনে ঝাঁপ পড়ে গেছে। অথচ দোকানে সাজানো সুন্দর সুন্দর খেলনা, যা আর একবার নেড়েচেড়ে দেখতে চাই। একটু ভেবে দেখলাম, নিজেকে বলার চেষ্টা করলাম, সত্যি সুন্দর এ জীবন। তবুও শেষ কথাটা বলতে পারলাম না। শুধু কয়েকটা স্কেচ, পুরো ছবি যে নেই। জীবন চলে গেল অনন্তকে ছুঁতে, অহেতুক, কিছুই না বুঝে। এখন মৃত্যু এসে সব মোহমায়া লোপাট করে দিচ্ছে। বেলজিয়ানটির মাথায় এক অদ্ভুত খেয়াল এলো। বন্ধুরা, উনি বলছেন, যদি মিলিটারি দপ্তর রাজি থাকে তাহলে আপনারা আপনাদের প্রাণের কোনো মানুষকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন। টম বলল, আমার কেউ নেই। আমি কিছু বললাম না। টম আমার দিকে কিছুক্ষণ চেয়ে বলে উঠল,
তুমি কোষাকে কিছু জানাবে না? না। গোড়ায় গলতটা আমারই হয়েছিল। কাল রাত্রে কোষার কথাটা বলা উচিত হয়নি। ওর সঙ্গে 1 বছর ছিলাম, তাই রাতে মনে হয়েছিল একবার যদি দেখা পাই, কিন্তু এখন ইচ্ছেটা আর একদম নেই। দেখা কথা কিছুই চাই না আর। ও হয়তো কাঁদবে আমার সব দেহ দেখে। তারপর কয়েকটা মাস জীবনের কোনো স্বাদ থাকবে না ওর কাছে। ওর নরম সুন্দর চোখগুলো মনে পড়ছে। যখন আমার দিকে তাকাতো, কিছু একটা ওর থেকে আমার ভেতরে ঢুকে পড়তো। কিন্তু এখন ও সব শেষ। এখন ওর দৃষ্টি ওর চোখেই আটকে থাকবে, আমার কাছ অব্দি আসবে না। বড় একা আমি। টমও একা, কিন্তু একটু অন্যরকম ভাবে। ও এখন বেঞ্চটার দিকে তাকিয়ে হাসছে। কেমন অন্যরকম লাগছে ওকে। কাঠের বেঞ্চটাকে সন্তর্পণে একবার ছুঁয়ে হাতটা সরিয়ে নিল, কেঁপে উঠল। আমরাও বেঞ্চটাকে এই মুহূর্তে কেমন অন্যরকম লাগছে, কেমন অদ্ভুত ভাঙাচোরা পাতলা। তারপর একে একে আলোটা, কয়লার স্তূপ, এরপরে কি মৃত্যু? জানি না মৃত্যু কি, কিন্তু সবেতেই জড়িয়ে আছে মৃত্যু। ফিসফিস করে সব দেহের পাশে কারা যেন কি বলছে। টম তাহলে বেঞ্চের ওপর শোয়ানো সেই মৃত্যুটাকেই ছুঁতে গিয়েছিল এইমাত্র। এমন এক অবস্থায় এখন চলে এসেছি, কেউ যদি এসে বলে, যাও তোমাকে ছেড়ে দেয়া হলো, সারা জীবনটা তোমায় ফিরিয়ে দিলাম, তাহলেও আমি নিরুত্তেজ হয়ে থাকব। মৃত্যুর জন্য আরো অপেক্ষা, আরো বহু বছর অনর্থক। যদি তুমি একবার জেনে যাও বাঁচাটাই অর্থহীন। আমার আর কোনো অবলম্বন নেই, তাই আমি ক্লান্ত। এ এক অদ্ভুত প্রশস্তি, যেখানে আমার শরীর আমি দেখতে পাচ্ছি, তার স্পন্দন টের পাচ্ছি, অথচ সেটা আমি নই। চিনতেই পারছি না তাকে। আমায় এখন ছুঁয়ে পরখ করে নিতে হচ্ছে সত্যি এই শরীরটা কার, অন্যের নয় তো। একটা ভার, কুৎসিত হাস্যকর একতাল মাংস, আমার বিপরীতে আমার শরীর। প্রচণ্ড প্রকাণ্ড সরীসৃপের শরীরে আমি বাঁধা। প্যান্টটা ভেজা ভেজা মনে হচ্ছে, জানি না ঘাম না পেচ্ছাপ। ঘরের কোণে চলে গেলাম। বেলজিয়ান ততক্ষণে হাতঘড়ির দিকে তাকিয়ে বলে উঠেছে, এখন 3:30। ব্যাটা ইচ্ছে করেই জানান দিচ্ছে। টম লাফিয়ে উঠল। ওর খেয়াল নেই সময় চলে যাচ্ছে। রাতটা ঘুমোট অশরীরের মতো দাঁড়িয়ে আছে। কখন যে শুরু হয়েছিল কে জানে। বেচারা জোয়ান এবার কাঁপতে শুরু করেছে। মাথা নেড়ে বারবার বলে যাচ্ছে, আমি মরতে চাই না, চাই না। ঘর জুড়ে এলোমেলো দৌড়, তারপর হুমড়ি খেয়ে মাদুরের ওপর লুটিয়ে পড়া। টম ওর দিকে দরদি চোখ দিয়ে দেখলেও সান্ত্বনা দেবার কোনো চেষ্টা করল না। জানে দিয়ে কোনো লাভ নেই। জোয়ান প্রচুর কাঁদছিল, হয়তো মৃত্যুর আঁচটা কম পেয়েছে। ও কেঁদে যাচ্ছে, ভাবনাহীন মৃত্যুর ভয়। আমিও ঝটিতে একবার কাঁদতে চেষ্টা করলাম, পারলাম না। জোয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলাম, আমি হাস্যকরভাবে করুণা কুড়িয়ে মরতে পারবো না, সহজ পরিষ্কার মরতে চাই। টম ছাদের ফাঁকটা দিয়ে আকাশ দেখছে। ভোর হয়ে এলো নাকি। যদিও সহজ সরল মৃত্যুর কথাটা বললাম, তবুও মনে হলো সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে, হাতের তালুতে রাখা বালির মতো। তখনও অন্ধকার। টম বলে উঠল, শুনতে পাচ্ছ? হাসপাতাল চত্বরে লোকেদের পায়ের শব্দ প্যারেডের মতো। হ্যাঁ। এখন কি করছে? অন্ধকারে তো মারার কথা না। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে এলো। টমকে বললাম, ভোর হয়ে গেছে। পেদ্রো হাই তুলে বাতিটা নিভিয়ে দিতে দিতে বলল, নরকের মতো ঠান্ডা। এখন ভিতরটা ধূসর, দূরে বন্দুকের গুলির শব্দ। শুরু হয়ে গেছে, পিছনের চত্বরটায় এসব হচ্ছে। আমি টমকে বললাম। টম ডাক্তারের কাছে একটা সিগারেট চাইল। আমার দরকার নেই, বাইরের গুলির আওয়াজ একবারও থামছে না। বুঝতে পারছো কি হচ্ছে? টম বলল। আরো কিছু বলতে যাবে, কিন্তু পারল না। সামনের দরজার দিকে তাকিয়ে চুপ করে রইল। দরজাটা খুলে একজন লেফটেন্যান্টকে সঙ্গে 4 জন সৈনিক ভেতরে ঢুকে এলো। টমের হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল। স্টেইনবক। টম চুপ করে রইল। পেদ্রোকে দেখিয়ে দিল। জোয়ান মিরবাল। মাদুরের ওপর ওই যে। উঠে পড়ো, লেফটেন্যান্টের নির্দেশ। জোয়ান ওভাবেই বসে। 2 জন সৈনিক এসে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল, কিন্তু ওরা হাতটা সরিয়ে নিতেই জোয়ানের শরীরটা ধপ করে পড়ে গেল। অনেকেরই ওরকম হয়, তোমরা ওকে নিয়ে এসো, লেফটেন্যান্টের আদেশ। এবার টমের দিকে তাকিয়ে বলল, চলো এবার। 2 জন সৈনিকের পাহারায় টম বেরিয়ে এলো। অন্য 2 জন জোয়ানকে ধরে নিয়ে যাচ্ছে। ও এখনো অজ্ঞান হয়ে যায়নি। বড় বড় গোল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি বেরোতে গেলে লেফটেন্যান্ট বলে উঠল, দাঁড়ান, আপনি ইবিয়েতা? হ্যাঁ। আপনি এখানে অপেক্ষা করুন, আপনাকে পরে নিয়ে যাওয়া হবে। ওরা চলে গেল। আমি একা, বুঝতে পারছি না ওরা আমাকে নিয়ে কি করতে চায়।
এর চেয়ে ভালো ছিল যদি ওরা আমাকে এখনই নিয়ে যেত। মাঝে মধ্যেই গুলির শব্দ ভেসে আসছে, আর প্রত্যেকবার আমি কেঁপে কেঁপে উঠছি। চিৎকার করব না, মাথার চুল ছিঁড়ব, যাকে তবু আমি স্বাভাবিকভাবেই মরতে চাই, তাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অপেক্ষা করতে থাকলাম। ঘণ্টাখানেক পর ওরা এসে আমায় দোতলায় নিয়ে গেল। ছোট একটা ঘর, গরম, সিগারেটের গন্ধ। দুজন অফিসার চেয়ারে বসে, সামনে কাগজপত্র, ঠোঁটে সিগারেট। আপনি ইবিয়েতা? হ্যাঁ। রামগ্রী কোথায়? জানি না। প্রশ্নকর্তা ছোটখাটো গোলগাল চেহারা, চশমার পিছনে কঠিন দৃষ্টি। এদিকে আসুন। আমি ওর কাছে গেলাম। ও উঠে দাঁড়িয়ে আমার হাতটা ধরল। চোখের দৃষ্টি যেন নরকে সেঁধিয়ে দেবে। তারপর হাতটা প্রচণ্ড জোরে চেপে ধরল। আঘাত দেবার জন্য না, যেন এটা ওর প্রিয় কোনো খেলা। ও আমায় এভাবেই কাহিল করতে চায়। আমি চুপ। কিছুক্ষণ দুজনেই এভাবেই রইলাম। এখন আমার হাসি পাচ্ছে। যে মানুষটা মরবেই তাকে ভয় দেখানো এত সহজ। আমাকে ঠেলে দিয়ে ও তারপর চেয়ারে গিয়ে বসে পড়ল। আপনার জীবন আপনার হাতে নেই, ওটা রামগ্রীর হাতে। আপনি যদি বলে দেন ও কোথায়, আপনাকে ছেড়ে দেব। ওরা আবার ওদের কাজে মন দিল। আর কতজন ওদের তালিকায়। স্পেনের ভবিষ্যৎ এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত ওরা। ওদের এমন নিঃশব্দ ব্যস্ততা আমার কাছে অসহ্য ঠেকছে। একেবারে বেমানান মনে হচ্ছে নিজেকে ওদের কাছে। মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। সেই লোকটা এখনো আমার দিকে তাকিয়ে, সেই এক শীতল চাহনি। ভয়ঙ্কর এক জন্তুর মতো মনে হচ্ছে ওকে এখন। তাহলে আশা করি বুঝেছেন। গ্রিক কোথায় আমি জানি না, হয়তো মাদ্রিদে থাকতে পারে। অন্য একজন অফিসার অলসভাবে তার বিবর্ণ হাতটা ওপরে তুলল। এটাও একটা ছক। এভাবেই ওরা আমাকে নিয়ে মজা করছে। 15 মিনিট সময় দিলাম, ভেবে দেখুন, শান্তভাবে ও বলল। তারপর একজনকে নির্দেশ দিয়ে বলল, এখন নিয়ে যাও, 15 মিনিট বাদে আবার এনো। তখনও যদি সত্যিটা না বলে ফায়ারিং স্কোয়াডে চালান করে দিও। বেশ পরিকল্পনা করেই কাজগুলো সারছিল ওরা। ওরা জানে রাতভর আমি কিভাবে কাটিয়েছি। টম আর জুয়ানকে এতক্ষণে বোধহয় গুলি করে মেরেই ফেলেছে। এবার আমার পালা। কতক্ষণ আর আমি শক্ত থাকতে পারবো? এভাবে কাবু করার ব্যবস্থাটা ওদের কাছে জল ভাত। ওরা ভুল ভেবেছে। হাসপাতালের লন্ড্রিতে আমায় রাখা হয়েছে। টুলের ওপর বসে আমি ক্লান্ত। যেহেতু একা এবং ক্লান্ত, তাই ভাবনার অবকাশ বিস্তর। আমি জানি গ্রি কোথায়। ও এখন শহর থেকে 4 কিলোমিটার দূরে ওর লোকজনের সঙ্গে লুকিয়ে আছে। আমাকে যদি ওরা অত্যাচার করত, তাহলে হয়তো আমি সত্যিটা বলে ফেলতাম। কিন্তু ওদের এরকম মতিগতি আছে বলে মনে হয় না। কিন্তু আমি বা এমন নাছোড়বান্দা হয়ে আছি কেন? ভাবার চেষ্টা করছি। আমি রামগ্রীকে এখন আর ততটা, ওরা মেরেই ফেলতো, কিন্তু কেন এখনো মারেনি বুঝতে পারছি না। আমি বলছি, ওরা আমার 2টো নাগাদ অ্যারেস্ট করেছে, গার্সিয়া বলল। কেন? আপনি তো এসবের মধ্যে নেই। কি জানি। তারপর গলার স্বর নিচু করে বলল, ওরা গ্রিকে পেয়ে গেছে। কখন? আমি কাঁপছি। আজ সকালে। তারা সব গুলিয়ে গিয়েছিল। অনেকেই তাকে আশ্রয় দিতে চেয়েছিল, কিন্তু কারোর কাছেই সে ঋণী হতে চায়নি। সে বলেছিল আমি ইবিয়েতার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকব, কিন্তু ওরা ওখানেও পৌঁছে যাবে। তাই আমি আত্মগোপন করব কবরখানায়। কবরখানায়? হ্যাঁ, কি বোকামি ভাবুন। সকালেই খবর চলে গেল, আর ধরাও পড়ে গেল। ও গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কবরখানায়। চারপাশের সবকিছু বনবন করে ঘুরছে। হঠাৎ খেয়াল হলো আমি মাটিতে বসে আছি। আমি হাসছি, কাঁদছি, চিৎকার করছি। খান খান হয়ে যাচ্ছে চারপাশ।